দর্শক সকলকে স্বাগত জানাচ্ছি মোহনার প্রতিদিনের আয়োজন দৃষ্টিকোণ অনুষ্ঠানে। দর্শক, আজ আমরা কথা বলতে চাই দারিদ্র বিমোচনে বাংলাদেশের সাফল্য। আর এই শিরোনামে কথা বলবার জন্য আজ আমাদের মাঝে স্টুডিওতে উপস্থিত হয়েছেন জনাব ডক্টর আহমেদ আল কবির, বিশিষ্ট অর্থনীতিবিদ, এবং রয়েছেন জনাব ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারি, জাতীয় পার্টির চেয়ারম্যানের উপদেষ্টা। দর্শক, আলোচনাকে আপনারাও সমৃদ্ধ করবেন, আলোকিত করবেন আজকে আলোচনাকে, সে প্রত্যাশা রেখেই শুরু করছি। আপনাদের দুজনকে স্বাগত আজকের আলোচনায়। আমরা দেখছি যে বিশ্ব ব্যাংকের আমাদের অন্যতম উন্নয়ন সহযোগী সংস্থা বিশ্ব ব্যাংক, তার প্রেসিডেন্ট বাংলাদেশের 3 দিনের সফরে এসছেন গত রোববারে, এবং আজকে তার শেষ সফর। এটি 2007 সালের পরে কোনো বিশ্ব ব্যাংকের প্রেসিডেন্টের প্রথম সফর, এবং তারা এসছেন যে এটি বিশ্ব দারিদ্র মুক্ত দিবস হিসেবে দেশটিকে পালন করবার জন্য, এটি বিশেষ উদ্দেশ্যে, এবং সেটি বাংলাদেশকে বেছে নেওয়া হয়েছে সেই দিবসটির আনুষ্ঠানিকতা করবার জন্য। দারিদ্র বিমোচনে বাংলাদেশের সাফল্য এটিকে অনুকরণীয় একটি বিষয় হিসেবে বিশ্ব ব্যাংক মূল্যায়ন করছেন, এবং এটিকে কেন্দ্র করে যে আমরা অনুষ্ঠান হতে দেখেছি, গণবক্তৃতা বা আনুষ্ঠানিকতা, সেখানে বাংলাদেশের এই সাফল্যের কথা বারবার এসেছে। জানতে চাইব ডক্টর আহমেদ আল কবির যে বাংলাদেশ আমাদের যখন অভ্যুদয় হয় তখন বাংলাদেশ পৃথিবীতে দ্বিতীয় দারিদ্রতম রাষ্ট্র, একটি ভঙ্গুর রাষ্ট্র। আসলে আর্থিক সক্ষমতা নিয়ে এই রাষ্ট্রটি বেশি দিন টিকে থাকবে কিনা এরকম একটি প্রশ্ন ছুড়ে দেওয়া হয়েছিল কারো কারো পক্ষ থেকে, যদিও অসামান্য আত্মত্যাগের মধ্য দিয়ে আমাদের এই দেশ, এবং তৃতীয় বিশ্বের অতি হতদরিদ্র একটি দেশ বলে পরিচিত ছিল। আজকে বাংলাদেশ উন্নয়নের একটি মডেল হিসেবে বিবেচিত হচ্ছে বিশ্বের অন্যান্য দেশের কাছে। এই বাস্তবতায় আপনার অনুভূতির কথা শুনতে চাই যে কেমন লাগছে আপনার, এবং বিশেষত বিশ্ব ব্যাংকের প্রেসিডেন্টের বাংলাদেশের সফর যে কথা বলছে যে বাংলাদেশের আসলে অনুকরণীয়, বিশেষত দারিদ্র বিমোচনের যে পদ্ধতি এবং কৌশল, সেটি আসলে অন্যান্য দেশগুলো অনুকরণ করতে পারে। ধন্যবাদ আপনাকে এই প্রশ্নটি দিয়ে অবতারণা করার জন্য। আমি একজন মুক্তিযোদ্ধা, সেই হিসাবে আমার জন্য এটা একটা খুব বড় ধরনের গৌরবের। আমরা যেটা স্বপ্ন দেখেছিলাম মুক্তিযুদ্ধের সময়, কিন্তু তারপরে মুক্তিযুদ্ধের পরবর্তী পর্যায়ে আপনি যা ঠিকই বলেছেন যে বিভিন্নভাবে দেশীয় এবং আন্তর্জাতিক মহলের চক্রান্তে এবং যারা মুক্তিযুদ্ধের বিরোধিতা করেছিল তাদের আমাদেরকে একটা ভঙ্গুর রাষ্ট্র হিসাবে বিশ্ববাসীর কাছেও যেমন তুলেছিল, আমাদের বাঙালিদের কাছেও যারা মুক্তিযুদ্ধ করেছিল তাদের কাছেও উপস্থাপন করার ব্যর্থ চেষ্টা করে। কিন্তু বাঙালিরা সবসময় কিন্তু বাঙালিরা যে কোনো বিপদে ঘুরে দাঁড়াতে পারে, এটার প্রমাণ কিন্তু ইতিহাস রাখে। কিন্তু ইতিহাসের ওই শিক্ষাটাকে তারা না মেনে তারা প্রমাণ করতে চেষ্টা করেছে যে বাংলাদেশ উঠে দাঁড়াবে না, এটাকে বটমলেস বাস্কেট বা বিভিন্ন নামে বিভিন্ন সময়ে অভিহিত করেছে। কিন্তু সম্প্রতিকালে আমরা দেখছি যেটা হচ্ছে যে বাংলাদেশ একটা অন্য বাংলাদেশ, শুধু ঘুরে দাঁড়ানোর বাংলাদেশ নয়, দিন বদলের বাংলাদেশ নয়, এখানে আরো অনেক প্রতিদিনই নতুন নতুন কিছু আমরা সাফল্যের কীর্তি আমরা রেখে যাচ্ছি। বাংলাদেশের যদি সরকারি খাত যেমন রাখছে, বেসরকারি খাতও রাখছে। আমি এখানে কিন্তু কোনো যে সরকারের পাশাপাশি বেসরকারি খাত, এনজিওগুলো বা অন্যান্য ধরনের যে সামাজিক সংগঠনগুলো কিন্তু দারুণভাবে তাদের একটা অবস্থান বিশ্ববাসীর কাছে এবং আমাদের জাতির কাছে প্রমাণ দিয়ে আমার গবেষণালব্ধ কাজের মাধ্যমে আমরা দেখছি সকল ক্ষেত্রে। আমরা যখন পরিবার পরিকল্পনা কার্যক্রমে আমরা যখন সফলতা পাই, তখন অনেকেই বলেছে হাউ ইট ইজ, মানে এটা তো হতে পারে না, এটা কিভাবে বাংলাদেশ গরিব, সবগুলা ইকোনমিক ইন্ডিকেটর নেগেটিভ, এইখানে আবার তারা সবচেয়ে সাকসেস স্টোরি হিসাবে কিভাবে আবির্ভূত হয়। আমাদের এই বেসরকারি এনজিওগুলো যখন বিশ্বের কাছে দাঁড়িয়ে যায় যে মডেল হিসাবে, তখন কিন্তু ব্রাকের মডেলটা কিন্তু দুনিয়ার সবার কাছে পরিচিত। আমাদের ওআরএস যখন, অরেল ডিহাইড্রেশন স্যালাইন যখন বিশ্ববাসীর কাছে একটা মানে উপঢৌকন হিসাবে আমি বলবো যে গরিব দেশগুলোর জন্য বলা যেতে পারে, তো সেইগুলো যখন আসছে তখনও কিন্তু এইভাবেই মানে একটা আশ্চর্যজনক ভাব ছিল। আর সাম্প্রতিককালে দেখছি যেটা হচ্ছে যে ইমার্জিং 11, নেক্সট 11, মানে এই জাতীয় কথাবার্তা যেগুলো যখন বলা শুরু হয়েছে নানা রকম বিশেষণে বাংলাদেশকে, এমনকি যে রেটিং এজেন্সিগুলা ধারাবাহিকভাবে মুডি, ফিঞ্চ বা স্ট্যান্ডার্ড এন্ড পুয়ার সকলেই কিন্তু বাংলাদেশকে কেউ কিন্তু আর মানে খারাপ চোখে দেখছে না, বলছে এটা স্টেবল ইকোনমি
এটাকে ইমার্জিং ইকোনমি, অতএব এই সব মিলিয়ে আমাদের অবস্থানটা খুবই সুদৃঢ়। ধন্যবাদ ডক্টর আহমেদ আল কবির। আসবো এই সাফল্য কিভাবে বাংলাদেশের পক্ষে সম্ভব হলো সেটির গল্প শুনবো আপনার কাছে। আসবো সে সময় হায়দার পাটোয়ারি আপনার কাছে আসতে চাই যে আপনি কি মনে করছেন যে প্রকৃত অর্থে একসময় আমাদের বাংলাদেশের যে নেগেটিভ নেতিবাচক একটি ভাবমূর্তি গোটা বিশ্ব জুড়ে ছিল, আমাদের ক্ষুধা ছিল, দারিদ্র্য ছিল, অশিক্ষা ছিল, কিন্তু সব সূচকে বাংলাদেশ এখন এগিয়ে যাচ্ছে। জাতিসংঘের বিশ্ব নেতৃবৃন্দ যে লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছিল, সহস্রাব্দ লক্ষ্যমাত্রা, সেটি অনেক সময়ের আগেই বাংলাদেশ পূরণ করেছে। বাংলাদেশে এখন বৈদেশিক রিজার্ভ অনেক, একটি কর্মক্ষম একটি সক্ষম তরুণ একটি প্রজন্ম বাংলাদেশের আছে। তো এই যে আজকের এই বাস্তবতাটি কিভাবে সম্ভব হলো, পিছনে আপনি কি মনে করেন? বর্তমান সরকার আমরা দেখছি যে টানা দুটি তার শাসনামল পার করছে, অতিবাহিত করছে, এবং তাদের একটা ভীষণ সামনে দিয়েছে যে কত সাল নাগাদ আমরা দারিদ্র্যমুক্ত হব, উন্নত দেশে পরিণত হব। এই সরকারের এই দৃষ্টিভঙ্গি বা ভীষণটি এই দেশের এই অর্জনের পিছনে কতটা ভূমিকা রাখছে বলে আপনি মনে করেন? একটা ফার্ম লিডারশিপ তো অবশ্যই ডেভেলপমেন্টের মূল চালিকা শক্তি, এটা তো মাস্ট। 2006 সালে অমর্ত্য সেন একটা বই লিখেছিলেন দ্য আনসার্টেন গ্লোরি, এবং ওখানে উনি ইন্ডিয়ান বাংলাদেশ ভিজেভিজ দেখিয়েছেন, এবং ওখানে উনি মন্তব্য করেছিলেন যে বাংলাদেশে যে ডেভেলপমেন্ট মডেলটা শুরু হচ্ছে এটা অতি দ্রুত ইন্ডিয়ার থেকে অনেক জায়গাতে আমাদের সাফল্য আসছে এবং আসবে। হেলথ সেক্টরে উনি বলেছেন, স্যানিটেশন এবং হচ্ছে ম্যালনিউট্রিশন, এই কয়েকটি সেক্টরে উনি বলছেন যে বাংলাদেশের রাষ্ট্র ব্যবস্থাটা অনেক বেশি প্রো জনগণ। আর আমাদের সংবিধানও কিন্তু ইগ্যালিটেরিয়ান সংবিধান এটাকে বলা হয়, অর্থাৎ জনবান্ধব সংবিধান। ওখানে স্পষ্ট বলা আছে কৃষকদের উন্নয়ন করতে হবে, শ্রমিকদের করতে, সংবিধানই বলা আছে। তো সেদিক থেকে বাংলাদেশের এই সাফল্যটা অবশ্যই অনেক বেশি ঈর্ষণীয়, এবং ছোট জায়গায় 16 কোটি লোকের ক্ষেত্রে এই বিশাল যে সূচকটা, এটা ওয়ার্ল্ড ব্যাংক এবং এডিবি বা অন্যান্য সবার জন্য গুরুত্বপূর্ণ এই কারণে যে বাংলাদেশের যে কোনো সাফল্য ওয়ার্ল্ড সূচকে চলে যায়। অর্থাৎ বাংলাদেশে যদি 1% লোক দারিদ্র সীমার বাইরে চলে আসে, এটা টোটাল পপুলেশনের একটা ছোট্ট অংশ হলেও কিন্তু ইম্প্যাক্ট ফেলে। সেজন্য বাংলাদেশ এমন একটা ফ্যাক্টর, এটাকে অ্যাভয়েড করে আসলে গ্লোবাল কার্যক্রম অনেক ক্ষেত্রেই চালানো কঠিন হয়ে যায়। কারণ বাংলাদেশকে বাদ দিলে আপনি একটা পার্সেন্টেজ অফ পিপলকে বাদ দিচ্ছেন। একসময় একটু বলা হতো যে বাংলাদেশ যদি তলিয়েও যায় সমুদ্রে, বিশ্ব অর্থনীতির কোনো যায় আসবে না। সেটা এখন মার্কেট ইকোনমিতে 16 কোটি লোক আছে আমাদের। আমাদের এখানে অনেকেই কথাই বলছেন, আমরা একজনের কথা বলি, কৃষিবিদরা কি ম্যাসিভ সাইলেন্ট রেভলিউশন করে ফেলেছে আমাদের আগে 20 লক্ষ মেট্রিক টন চাল বাইরে থেকে আনতে হতো, সেটা আমাদের দীর্ঘদিন আনতে হচ্ছে না। তাহলে ফরেন যে রেমিটেন্স বা ফরেন ইনকামের একটা বড় অংশ যেটা যেত শস্যের ক্ষেত্রে, এখন উপরন্তু আমাদের সেখান থেকে ইনকাম হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে শস্য বাইরে রপ্তানি করে। এটা একটা বিশাল সেভিংস। সাথে যুক্ত হয়েছে প্রায় 25 লক্ষ থেকে বা 1 কোটি, সংখ্যাটাকে বলতে পারে না যে গার্মেন্টসে আসলে কত পরিমাণ লোক ডিপেন্ডেন্ট আছে। এবং এটাও আমরা কেন পেরেছি? বিকজ আমরা একটা লার্জ ডেমোক্রেটিক ডিভিডেন্ডের মধ্যে আছি। আমাদের দেশে বর্তমানে প্রায় 2015 সালের একটা রিপোর্টে বলেছে যে 47.6 মিলিয়ন ইউথ, যাদের বয়স 10 থেকে 24, এর সাথে যদি আপনি 24 থেকে 36 বা 40 কর্মক্ষম লোক দেখেন, হিউজ পপুলেশন এবং একটা বিগ পার্সেন্টেজ। জাপানের বিগেস্ট সমস্যা, ওদের বয়স্ক লোক বাড়ছে, ইউথ কমছে। জি, ধন্যবাদ। মানে আমরা আসবো আলোচনায়, কিন্তু একসময় আমাদের এই যে বর্ধিষ্ণু জনসংখ্যাকে আমাদের একটি ভার মনে করা হতো, যে এটা আমাদের জন্য সংকট তৈরি করবে। আজকে আপনি বলছেন যে এটা ডিভিডেন্ড, ডেমোগ্রাফিক ডিভিডেন্ড বাংলাদেশ পাচ্ছে। তো এই যে বাস্তবতা বাংলাদেশে এলো, তার পিছনে আমাদের রাজনৈতিক নেতৃত্ব, আমাদের যে নীতি, সরকারি যে চিন্তা ভাবনা, সেগুলো কতটুকু কাজ করেছে সেটি নিয়েও আমরা একটু কথা বলতে চাই বিরতি থেকে ফিরে এসে। দর্শক থাকুন আমাদের সাথে, আলোচনায় ফিরবো আপনাদের সাথে করেই। দর্শক, আমরা ছিলাম দৃষ্টিকোণের আলোচনায় দারিদ্র বিমোচনে বাংলাদেশের সাফল্য বিষয়ে কথা বলছিলাম। বিরতি শেষে সকলকে আবারও স্বাগত জানাচ্ছি। জনাব আহমেদ আল কবির, আমরা কথা বলছিলাম যে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে নানা দিক থেকে, এবং সেটি অনুকরণীয় একটি দৃষ্টান্ত হচ্ছে। নানা বিশেষণে বাংলাদেশকে বিশেষিত করা হচ্ছে। বিশ্বের একটি মনোযোগ বাংলাদেশের মধ্যে আকর্ষিত হয়েছে, এটিকে কেউ অস্বীকার করতে পারে না। কিন্তু এই যে সাফল্যের পিছনে বা উন্নয়নের পিছনে আপনি কি মনে করেন যে আপনি কোনগুলোকে, উপাদানগুলোকে বা প্রভাবক বিষয়গুলোকে আপনি খুব গুরুত্বের সাথে ব্যাখ্যা করতে চান? বিশেষত আমাদের রাজনীতি, সরকার এবং রাষ্ট্র এই বিষয়ে ভূমিকাটি কি? আমি যেভাবে দেখি আর কি পুরো জিনিসটাকে, যেটা হচ্ছে যে বাংলাদেশের মুক্তিযুদ্ধের পরে আস্তে আস্তে দেশের মানুষ, বিশেষ করে শ্রমিক শ্রেণী, কৃষক শ্রেণী, সবাই কিন্তু যার যার ক্ষেত্রে যার যার একটা অবদান রাখছে, কিন্তু যেন একটা মোমেন্টাম, পরিবর্তনের জন্য যে মোমেন্টামের প্রয়োজন, সেটা যেন পাচ্ছিল না আনটিল রিসেন্টলি। আমরা যদি দেখি 3-4% গ্রোথ রেটে আমরা ছিলাম,
এখান থেকে কোনো মতে 5% আসলাম, এসে এখানে ঘুরপাক খাচ্ছিলাম। তারপরে 2009 সালে আমরা দেখলাম যে সরকার একটা পুরোপুরি প্ল্যানিং প্রসেসটাকে চেঞ্জ করছে। যেমন শেখ হাসিনার নেতৃত্বে একটা কাজ ঘটলো, যেটা হলো যে একটা লং টার্ম ভিশন ঠিক করা হলো, মধ্যমেয়াদী ভিশন ঠিক করা হলো, এবং শর্ট টার্ম প্ল্যানিং আগেও ছিল, যেটা হচ্ছে যে 5 ইয়ার প্ল্যান বা 3 ইয়ার প্ল্যান্স এর ভিত্তিতে সাধারণত 3 ইয়ার প্ল্যান্সগুলো এই কাজ করছিল। তো এখন আমাদের লক্ষ্য অত্যন্ত পরিষ্কার। 2009 সালেই বলে দেওয়া হয়েছে, 2008 সালে বলে দেওয়া হয়েছে, যেটা হলো যে ভিশন 2021, এটা হচ্ছে আমাদের মিডিয়াম টার্ম গোল। এরপরে পরবর্তী পর্যায়ে আরও ওয়ার্কিং করে একটু প্রগ্রেস হওয়ার পরে তারা বলা হলো যে 2041 সালের মধ্যে আমাদের চূড়ান্ত লক্ষ্যে, আমাদের এই লক্ষ্য, আমরা এটা বুঝতে চাই। এই যে টার্গেট ওরিয়েন্টেড মেজারমেন্ট এবং সেক্টর ওয়াইড টার্গেটিং, এটা আগে ছিল না। এই সরকারের আমলে প্রত্যেকটা সেক্টরের জন্য আবার স্বল্পমেয়াদী, মধ্যমেয়াদী এবং দীর্ঘমেয়াদী, এইগুলাই কিন্তু মৌলিক পরিবর্তন। এবং এতে করে প্রত্যেকটা সেক্টরকে, আমরা বিদ্যুৎকে এখন মনিটর করতে পারতেছি, শিক্ষাকে মনিটর করতে পারতেছি, স্বাস্থ্যকে মনিটর করতে পারতেছি। আমরা কেন এমডিজিতে এত সফলতা পেলাম? এমডিজিতে আমরা টার্গেটটাকে সামনে নিয়ে, লক্ষ্যমাত্রা সামনে নিয়ে আমরা ব্যাকওয়ার্ড প্ল্যানিং করছি। আমরা এই সাথে এই সালে এই কর্ম অ্যাচিভ করবো, এই জন্য হয়তো আমরা একটু আগে বেশিরভাগ এমডিজিতে অ্যাচিভ করছি। রিজন হইতেছে যে আমাদের লক্ষ্যমাত্রা অত্যন্ত পরিষ্কার ছিল। এই প্রেক্ষিতে আমাদেরকে একটা জিনিস বুঝতে হবে, যেটা হচ্ছে যে এখন যে আমরা যে যাচ্ছি, এখন আরেকটা ডাইনামিক প্রসেস, একটা দারুণ আরেকটা স্টেজে আমাদের ইকোনমি, বাংলাদেশের অর্থনীতি। এবং এইখানে সবচেয়ে বড় যে জিনিসটা হচ্ছে আপনার যে আজকে যে মূল প্রতিপাদ্য, যেটা দারিদ্র বিমোচনে বাংলাদেশ, এটাকে যদি আমি সামনে নিয়ে আসি, আপনি দেখেন আমাদের 1990-এর দশকে আমরা ছিলাম প্রায় 60% পিপুল দারিদ্র সীমার নিচে। তারপরে আমরা 2001-এর দিকে আমরা এসে 44%-এর মধ্যে আসলাম। 2006-এর দিকে যখন বিএনপি সরকারের শেষ সময়, তখন প্রায় 38.3%-এর মতো আমাদের ছিল। এর পরবর্তী পর্যায়ে তখন কিন্তু বলা হচ্ছিল 5-6-এর দিকে ইকোনমিস্টরা বিভিন্ন ডিসকাশনে, এখন কিন্তু কমানো খুব কঠিন হবে, কারণ এখন ডিফিকাল্ট স্টেজে পড়ছি, এইটার থেকে কমানো ইট উইল বি ভেরি ডিফিকাল্ট। কিন্তু কি ঘটলো? আমরা 2009-এর পরে দেখলাম যে সরকার দেখলো যে হ্যাঁ, ইটস ডিফিকাল্ট। সরকার রিকগনাইজ করছে এটাকে ডিফিকাল্ট করে। কি করলো? সেফটি নেট তৈরি করলো, মঙ্গাপীড়িত এলাকার জন্য স্পেশাল প্রোগ্রাম, আপনি কর্মসৃজন প্রকল্প, আমি যে একটি বাড়ি একটি খামার, এই জাতীয়, তারপরে বিধবা ভাতা, এগুলার যে ইন্টেন্সিটি ছিল, সরকারের 18টা কর্মসূচি আছে। 18টা কর্মসূচি সবগুলাই প্রজেক্ট আছে প্রায় 100টার মতো বিভিন্নভাবে। কিন্তু প্রশ্নটা হচ্ছে যে এই টার্গেট ওরিয়েন্টেড, আমরা যেমন সাম্প্রতিককালে যে 10 টাকায় চাল দেওয়া 50 লক্ষ লোককে, এইগুলা কিন্তু বটম আপ অ্যাপ্রোচ, মানে অতি দরিদ্র লোকজনকে যেন অতি দরিদ্র না থাকে, এটার থেকে বের করে আনার একটা পরিকল্পনা। এই যে সামাজিক যে সুরক্ষা কর্মসূচি, আর্থসামাজিক যে সেফটি নেট, যেটা এইটা আমাদেরকে একটা বড় ধরনের মানে ইনকাম ইনইকুয়ালিটিসটাকে কমানোর জন্য। আসবো একটু রিলেটেড প্রশ্ন করতে চাই, যে এটা বিতর্ক আছে সামনে। অনেকে বলেন যে সরকার যে এই যে সাফল্য পাচ্ছে, স্বীকৃতি পাচ্ছে, এটিকে অনেকে মেনে নিতে একটু কুণ্ঠাবোধ করেন। বলেন যে সেখানে আসলে সরকারের কি ভূমিকা? এখানে সব বেসরকারি খাত বা যারা কৃষক বা সাধারণ মানুষ, তাদেরই ভূমিকাটি প্রবল, এবং সরকারকে সেই সাফল্যের স্বীকৃতিটা দিতে চায় না। এটি কি আপনি কিভাবে মূল্যায়ন করেন? যে এটি কি আমাদের রাজনৈতিক সংকীর্ণতা নাকি একটু অজ্ঞতা? না, এটা অবশ্যই আমাদের একটা সংকীর্ণতা থাকে। একটা হলো যে অবশ্যই যেটা স্যারও বললেন, যে একটা লক্ষ্যমাত্রা সেট করা। বঙ্গবন্ধু সেই সময় যখন দেশ পেয়েছিলেন, সেখানে এই ধরনের লক্ষ্যমাত্রা সেট করার মতো কোনো সুযোগই ছিল না, কারণ তখন বেতন দেওয়ার মতো টাকা ছিল না, ইনফ্রাস্ট্রাকচার টোটাল ডিস্ট্রয়েড। পরবর্তীতে এরশাদ আমলে এসে কিন্তু ইনফ্রাস্ট্রাকচার একটা ভিত্তি দেওয়া হয়েছে। এই ভিত্তি, পল্লীবন্ধু এরশাদের আমলে যে ভিত্তিটা দেওয়া হয়েছে, এটার কারণে কিন্তু পরবর্তী সরকারগুলো এই ধরনের দীর্ঘমেয়াদী প্ল্যান নেওয়ার সুযোগ পেয়েছে। ওই ভিত্তিগুলো তখন যদি না দেওয়া হতো, তাহলে ওই ভিত্তিগুলো দিতেই একটা সরকারের টার্ম চলে যেত। 2009 যে দীর্ঘমেয়াদী প্ল্যানগুলো করা হয়েছে, এগুলোর একটা সুফল আমরা পাচ্ছি। এর সাথে অবশ্যই আপনি কৃষিবিদদের অবদান, কৃষিতে সাফল্য, অনেক পরিমাণ শ্রমিক বিদেশে চলে যাওয়া, অনেক পরিমাণ শ্রমিক
তৈরি হওয়া, পৃথিবীর অনেক শ্রমিক নেই, আমাদের শ্রমিক আছে, সবগুলো মিলিয়েই সাফল্যটা। তবে এই যে শ্রমিক তৈরি করার জন্য একটি নীতি দরকার, বিদেশে পাঠানোর জন্য আরেকটা নীতি দরকার, এগুলো সাফল্য তো যে আমলে সাফল্য প্রণোদনা দেওয়ার জন্য একটা ব্যবস্থা থাকা দরকার, সেটি সরকার গ্রহণ করেছে, অবশ্যই করেছে, এবং সেটা তো সরকার সেটার জন্য ক্রেডিট পাওয়ার যোগ্য এবং ক্রেডিট পাচ্ছে, অনেক ক্রেডিটই পাচ্ছে। তবে বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট কিন্তু উনি ভূয়সী প্রশংসা করেছেন, অ্যাট দ্য সেম টাইম উনি বলছেন এটাকে সাস্টেনেবল করতে কি কি প্রয়োজন উনি ক্যাটাগরিক্যালি বলেছেন যে বাংলাদেশে এনাফ এফডিআই আসতেছে না, এই লেভেলের উন্নয়নে যে পরিমাণ এফডিআই আসার কথা সেই পরিমাণ আসছে না, এটা ওনার মন্তব্য। আরেকটা হচ্ছে উনি সুশাসনের উপর খুব জোর দিচ্ছেন যে সুশাসনের ঘাটতি রয়ে গেছে। দুর্নীতি আপনি চিন্তা করে দেখেন, বা এসকেলেটেড যেভাবে হয়, এবং বাংলাদেশে বলা হয় বাংলাদেশে 1 স্কয়ার ফিট রাস্তা করতে পৃথিবীর মধ্যে হাইয়েস্ট খরচ হয়। তো ওই পরিমাণ দুর্নীতি যদি না হতো এবং ওই টাকাটা যদি দারিদ্র্য বিমোচনে করা হতো, তাহলে আমাদের সুযোগটা আরো উন্নত হতো। বাট ডিসপাইট দ্যাট ডেফিনেটলি সরকার এটা প্রশংসার দাবিদার যে সুযোগগুলো সরকার ক্রিয়েট করেছে। এবং বঙ্গবন্ধু কন্যা এর আগে একটা ডাল ভাতের দাবি, ভোট এবং ভাতের অধিকার নিয়ে একটা আন্দোলন করেছিলেন, আমার মনে আছে, আমরা তখন স্কুলে পড়ি 90s-এ। এবং এখন উনি এই 10 টাকায় চাল দিচ্ছেন। এখন যে লোকটা 10 টাকায় চাল কিনছে, তার যে টাকাটা সেভ হচ্ছে, এটা দিয়ে সে অন্যান্য পুষ্টি দ্রব্য খেতে পারবে, একটা ডিম খেতে পারবে, তেল কিনতে পারবে। সো অবশ্যই এটা তার জন্য গ্রেট রিলিফ, প্রোভাইডেড এখানে কোনো করাপশন যেন না হয়, এটা অবশ্যই। এখন যেটা প্রয়োজন, এখনো যে দরিদ্র আছে, কেন দরিদ্র আছে, একটা হচ্ছে সোশ্যালি এক্সক্লুডেড ক্লাস। হ্যাঁ, অনেকেই আছে ভিক্ষুক অথবা পঙ্গু অথবা অতিবৃদ্ধ, তাদের ক্ষেত্রে অবশ্যই একটা বড় কাজ হয়েছে যে বয়স্ক ভাতার ব্যবস্থা। আমি ভাতার থেকে বলবো লিস্টিংটা অ্যান্ড ডাটাবেসটা যে তৈরি হয়েছে সেই সময়, প্রথমে 100 টাকা করে দেওয়া হতো বয়স্ক ভাতার জন্য, বাট এখন আমি জানি না কত দেয়, বাট এই যে লিস্টিং করে এখন 500 টাকা করে তাদেরকে একটা ফ্রেমে নিয়ে আসা, ওয়েলফেয়ার ফ্রেমে, এটা কিন্তু একটা ম্যাসিভ ভালো কাজ। বিধবা ভাতা যেটি বলছেন আহমেদ আল কবির, যে প্রত্যেকটা সংস্থা বা সেক্টরে কিন্তু একটা টার্গেট নির্ধারণ করা হয়েছে, টার্গেট পূরণের জন্য করণীয় নির্ধারণ করা হয়েছে, সেটি তো আসলে একটি, হ্যাঁ, সেটা একটা বিশাল ব্যাপার। তো এখানে কিছু লেফট ওভার রয়ে গেছে, যেমন আমি এনভায়রনমেন্ট রিফিউজি যারা, আমার মনে হয় এদের জন্য কোনো গুচ্ছগ্রাম যেটা ছিল একসময় আমাদের জাতীয় পার্টির আমলে, ওই ধরনের স্কিম এখন কিন্তু চোখে পড়ছে না। আমি যে এলাকায় অ্যাক্টিভ, আমি জানি সেখানে 4-5টা ইউনিয়ন, কাপাসিয়া, বেলকা, হরিপুর, এগুলো বন্যাতে 3 মাস পানির নিচে থাকে। এই 3 মাসে তারা এত দরিদ্র হয়ে যায়, পরে 9 মাসে এটা তারা কভার আপ করতে পারে না। ওইখানে কিন্তু আমি এই ধরনের কোনো ডেভেলপমেন্ট স্কিম চোখে পড়ে না। অথবা তাদের বাড়ি ভেঙে গেল, সে রিফিউজি হয়ে গেল, এই ক্লাইমেট রিফিউজি, তার কি উপায়? সে ঢাকা শহরে এসে বস্তিতে থাকবে এবং সে ডিস্ট্রিবিউট হয়ে যাবে, তার কিন্তু এই ডেভেলপমেন্টের সুযোগটা কমে যাচ্ছে। এই সমস্ত জায়গায় আমার মনে হয় কিছু কনসেন্ট্রেট করলে সুযোগ সেই জায়গাগুলো কি আসলে আমাদের আরো কি করণীয় আছে, চ্যালেঞ্জগুলো কি, সেটা নিয়ে আমরা আলোচনা শেষ পর্বে আসবো। দর্শক থাকুন, আবারও বিরতিতে যাচ্ছি। দর্শক আবারও স্বাগত আলোচনায় বিরতির পরে। আপনার কাছে আসতে চাই যে আমরা কথা বলছিলাম বিশ্ব ব্যাংকের প্রধানের বাংলাদেশ সফর নিয়ে আমরা শুরু করেছি। এটি প্রশ্ন একটু জানতেই চাই আপনার কাছে যে বিশ্ব ব্যাংকের সাথে বর্তমান সরকার একটি সম্পর্কের এক ধরনের ঠান্ডা একটা রূপ আমরা প্রত্যক্ষ করেছিলাম, যে পদ্মা সেতুকে কেন্দ্র করে, পদ্মা সেতু থেকে বিশ্ব ব্যাংক অর্থ প্রত্যাহার করলো এবং তারা একটা অভিযোগ দিল, যদি সেটি প্রমাণ করতে পারেনি। আপনি কি মনে করেন যে বিশ্ব ব্যাংক প্রধান এই সফরের মধ্যে দিয়ে বিশ্ব ব্যাংকের সাথে বাংলাদেশ সরকারের যে সম্পর্ক সেটি আরেক ধরনের নতুন মাত্রা পাবে কিনা? এটা তো আরেকটি কথা যে অনেকে বলে থাকেন যে বিশ্ব ব্যাংকের সাহায্য দরকার কি আমাদের, আমরা কি বিশ্ব ব্যাংকের সাহায্য ছাড়া কি চলতে পারি না? প্রধানমন্ত্রীও কিন্তু এই মনোভাব আমরা দেখেছিলাম। না, দুইটাই আমি বলবো। যেটা হচ্ছে যে একটা জিনিস যেটা হচ্ছে যে বিশ্ব ব্যাংক এইখানে একটা নমনীয় অবস্থানে এসেই আসছে এইখানে, এবং এইটাকে হাইয়েস্ট লেভেলে ডেমনস্ট্রেট করছেন। এটা একজন ভাইস প্রেসিডেন্ট এসে এটা অনুষ্ঠান করা যেত, আর যে অনুষ্ঠানটার জন্য আসছেন উনি, কিন্তু ভাইস প্রেসিডেন্ট না এসে বিশ্ব ব্যাংকের প্রেসিডেন্ট নিজে আসছেন, এবং এটাতে তাদের আমাদের মাননীয় অর্থমন্ত্রীর সাথে তার যে আলাপ আলোচনা হয়েছে, এগুলাতে সার্বিকভাবে একটা ভালো ইঙ্গিত পাওয়া গেছে। এবং ইঙ্গিতটা হচ্ছে এইটাই যে পুরানো ভুলে যাই, পাস্ট, লেট আস ফরগেট দ্য পাস্ট অ্যান্ড লেটস মুভ অ্যাহেড জয়েন্টলি। এইটা একটা ইমার্জিং কান্ট্রি, এখানে ইনভেস্টমেন্ট অপরচুনিটিজ আর হাই, তো তারাও ইনভেস্ট করতে চায়। আরেকটা জিনিস ঘটছে যেটা হচ্ছে যে তাদের মনে এই মুহূর্তে আমি বলবো আরও চায়না ফ্যাক্টরও কাজ করতেছে, এই রিজিওনাল ফ্যাক্টরগুলোও কাজ করতেছে। কারণ রিজিওনাল ইনভেস্টাররা যদি এখানে ভালো রেজাল্ট দেখাতে পারে, যেমন একটা এডিবির প্রজেক্ট বা একটা ওয়ার্ল্ড ব্যাংকের প্রজেক্ট এই দেশে বাস্তবায়ন হইতে, পুরা প্রসেস কমপ্লিট করতে স্টার্ট হইতেই লাগে 4 থেকে 5 বছর। আর চায়নার সাথে যদি টার্নকি বেসিসে যদি প্রজেক্ট হয়, এবং তাদের ইন্টারেস্ট রেট একটু বেশি হবে, কিন্তু কস্ট অফ ডুইং বিজনেস উইল বি হাইয়ার ইন ওয়ার্ল্ড ব্যাংক এবং এডিবি প্রজেক্টে। কারণ এটাতে হচ্ছে কি দীর্ঘ সময় লাগবে, এবং প্রাইস তখন হয়তো 4 বছর পরে, যেমন একটা রাস্তা হবে, এই রাস্তাটা যদি এই বছর যদি শুরু হয়,
যেটা চায়নার সাথে হলে এই বছরই শুরু হওয়া সম্ভব এবং অল্প সময় শেষ এবং হবে, অল্প বিশ্ব সময় ব্যাংক শেষ হওয়া দীর্ঘ সম্ভব, সময় লাগবে। তারা হ্যান্ড ওভার করবে। এটাতে যে এস্টিমেটেড কস্ট হবে, আরো 2 বছর পরে যদি কোনো কিছু শুরু হয় এবং এটা যদি 4 বছরে গিয়ে শেষ হয়, তো এইখানে অনেক ধরনের প্রকল্প বেড়ে যায়। প্রকল্প বেড়ে যায় এবং যদিও ইন্টারেস্ট রেট অনেক বেশ কম হয়, কিন্তু টোটাল কিউমুলেটিভ কস্ট এবং কস্ট বেনিফিট যেটা, যে ইনভেস্টমেন্ট বেনিফিট যেটা, এটা দেখা যায় যে আলটিমেটলি মেজার করলে, ইকোনমিক টার্মে মেজার করলে আলটিমেটলি দেখা যাবে যে এই আমাদের চায়না ইনভেস্টমেন্টটা ইজ বেটার। তবে চায়নার সাথে আমাদের অনেক কিছু দেন দরবার লাগবে এবং করা হচ্ছে সরকারের। এই জন্যই হয়তো ফ্রেমওয়ার্ক এগ্রিমেন্ট হয়েছে, স্ট্র্যাটেজিক এগ্রিমেন্ট হয়েছে এবং তার পরবর্তী পর্যায়ে অ্যাকচুয়াল প্রজেক্ট ওয়াইজ নেগোসিয়েশন হবে এবং প্রজেক্ট ওয়াইজ কি রিলিফ পাওয়া যায়, কি ধরনের অ্যারেঞ্জমেন্ট হয়, এইগুলো এখনো দেখার বিষয়। কিন্তু আমি বলবো এইটা হওয়ায় ওয়ার্ল্ড ব্যাংকও আরও বেশি, আমি বলবো ওয়ার্ল্ড ব্যাংক শুধু না, অন্যান্য দাতা সংস্থাগুলো এবং আমাদের যারা ইনভেস্টার, পটেনশিয়াল ইনভেস্টার্স, জাপান, ইন্ডিয়া বা রাশিয়া বা অন্যান্য যারা আছে ইউরোপিয়ান কান্ট্রিজগুলা, এরাও কিন্তু অনেকে একটা কম্পিটিটিভ স্পিরিট নিয়ে আসবে। এইটা আমার একটা বিশ্বাস। কারণটা হচ্ছে যে যে এটাতে এই যে আপনি আগের পর্বে বলছিলেন, যেটা হচ্ছে যে এফডিআই আমাদের কমে যাচ্ছে, এই ইয়ের থেকে আমরা কিন্তু বের হয়ে যাচ্ছি। আমরা 1 বিলিয়নের মতো করতাম, এফডিআই পেতাম, তারপরে কোনো রকমে এই গত 4-5 বছরে 1.7 পর্যন্ত গিয়ে পৌঁছছি এই ইয়েতে। কিন্তু এখন এইবার কিন্তু আমরা থ্রেশহোল্ড এইটা ভেঙে ফেলছি। এইবার কিন্তু আমরা হয়তো 4-5 বিলিয়নে চলে যাচ্ছি অ্যানুয়াল ইনভেস্টমেন্ট, এবং 2017 থেকে আই উইল সে আমরা 15-20 বিলিয়নে চলে যাব। জি, ধন্যবাদ। বিশেষ আমি হাওয়ারের পাটোয়ার, যে এক সময় আমাদের বাজেট বলি বিশ্ব ব্যাংকের উপরে নির্ভরশীলতা ছিল আমাদের এবং এই দাতা সংস্থাগুলোর উপরে, এবং সেই নির্ভরতার জায়গাটা ধীরে ধীরে অনেক কমে এসছে। এখন আমরা একটু বলতে পারি যে আমরা আমাদের নিজেদের টাকা আমরা নিজে চলবার চেষ্টা করছি, বেঁচে থাকবার চেষ্টা করছি। তো এই যে বিশ্ব ব্যাংকের সাথে আবার যে সম্পর্ক পুনঃস্থাপনের যে বা ভালো সম্পর্ক রাখার যে প্রচেষ্টা আমরা দেখছি, বা বিশ্ব ব্যাংক বাংলাদেশকে নিয়ে বিশ্ব ব্যাংকের যে আগ্রহ তৈরি হচ্ছে, তাতে কি বাংলাদেশকে স্বাধীনভাবে দাঁড়িয়ে থাকবা বা স্বাধীন অর্থনীতি বিকাশের পথে কোনো বাধা বা আশঙ্কা সৃষ্টি হবে কিনা? না, সেটা অবশ্যই না। কারণ যেটাই আমরা প্রথমে আলোচনা করছিলাম যে ওয়ার্ল্ড ব্যাংক একটা ব্র্যান্ডিং, যে ওয়ার্ল্ড ব্যাংক এখানে অ্যাক্টিভ, ভাইব্রেন্ট, আমাদের কার্যক্রমগুলোতে তারা সম্পৃক্ত বা প্রশংসা করছে, এর মানে দেশটা একটা ভালো ফ্রেমওয়ার্কে চলছে। এটা সবসময় সত্য এমনটা না। যেমন আমাদের পাবলিক প্রকিউরমেন্ট যেটা ল আছে, এটা বেশ কমপ্লিকেটেড। এটা ওয়ার্ল্ড ব্যাংক পৃথিবীর বিভিন্ন দেশে ট্রাই করেছে ইমপ্লিমেন্ট করতে, কোথাও পারেনি। দেন আমাদের এখানে ইমপ্লিমেন্ট হয়েছে। এটা কিছু ভালো দিক আছে, আবার কিছু খারাপ দিকও আছে। এটা ফলে দীর্ঘসূত্রিত হচ্ছে। তো বাট দ্য ফ্যাক্ট রিমেইন যে ওয়ার্ল্ড ব্যাংকের প্রেসিডেন্ট বাংলাদেশে আসছে। বিশ্ব ব্যাংকে ছাড়াও আমরা পারি এরকম একটি, এটা আমাদের মাননীয় প্রধানমন্ত্রীও কিন্তু বলেছেন বিভিন্ন সময়ে যে তোমাদের সাহায্য আমাদের দরকার নেই, আমরা এরকম একটি পদ্মা সেতু না, আমরা 2টি পদ্মা সেতু বানাতে পারি। আমরা এই যে স্পিরিটটি, সেই জায়গায় আমাদের কোনো সমস্যা সৃষ্টি হবে কিনা? তবে যে কোনো জিনিস গ্লোবালাইজেশনের যুগে আপনি একটা ফ্যাক্টরকে বাদ দিয়ে এখনো চলতে পারবেন না। আবার ওয়ার্ল্ড ব্যাংকও সারা ওয়ার্ল্ডে তার গ্লোবাল ফিটওয়ার্ক থাকবে, বাংলাদেশে 16 কোটি লোকের দেশে থাকবে না, এটা ওয়ার্ল্ড ব্যাংকের জন্য কিন্তু শোভনীয় দেখাবে না। ইটস ভাইস ভার্সা। আপনাকে একটা মিক্সচার নিয়ে আগাতে হবে। এবং আমাদের যে ভার্টিক্যাল ফরেন পলিসি, যে সব দেশের সাথে ভালো সম্পর্ক, সব অর্গানাইজেশনের সাথে ভালো সম্পর্ক, এই সব কিছু মিলিয়ে কিন্তু এই অর্গানাইজেশনগুলো আমাদেরকে দরকার। এবং আমরা যে লক্ষ্যমাত্রাগুলো বলছি, এই লক্ষ্যমাত্রাগুলো অর্জন করতেও কিন্তু আমাদের দরকার। অন দ্য আদার হ্যান্ড, এগুলো অনেক ক্ষেত্রে সরকারের কিছুটা সীমাবদ্ধতা হিসাবেও কাজ করে। সরকার স্বেচ্ছাচারী হওয়ার চেষ্টা করলে বা হলে, তখন এই ধরনের ফ্যাক্টরগুলো অনেক ক্ষেত্রে কিন্তু তাদেরকে নমনীয় করে। পৃথিবীর সব দেশে এটা হয়েছে। এবং ফরেন রিলেশন এবং এই ফরেন অর্গানাইজেশনগুলো, ইউনাইটেড নেশনস, অল দিস থিংস, তো সেখান থেকে আসলে সেগুলোর বাইরে থাকাটা আমি মনে করি না কোনো ওয়াইজ মুভ। এবং সরকার ঠিক ইচ্ছাকৃতভাবে এখানে বাইরে থাকতে চেয়েছে এমনটাও মনে হয় না। পদ্মা সেতু নিয়ে একটা জিনিস হয়েছিল, সেটা অনেকটা সেটেল হয়ে যাওয়ার পথে। এখন ওয়ার্ল্ড ব্যাংকের প্রেসিডেন্ট আসার কারণে জিনিসটা বোঝা যাচ্ছে যে এখন একটা শীতলতার সম্পর্কটা অনেকটাই ওয়ার্ম হয়ে গেছে। এবং এখানে আরো একটা ফ্যাক্টর অবশ্যই ছিল যে 5 জানুয়ারি ইলেকশন কেন্দ্র করে ওয়ার্ল্ড ব্যাংকের চালিকা শক্তি দেশগুলো যেগুলো ওয়েস্টার্ন ওয়ার্ল্ড, এন্ড তাদের মনোভাবটা ওয়ার্ল্ড ব্যাংকেও কিছুটা রিফ্লেক্ট হয়। এটার বাইরে কোনোটাই না। ইউনাইটেড নেশনসের বিগেস্ট ফান্ডিং তো ইউএসই দেয়, এবং সে কারণে ইউএস পলিসি ইম্প্যাক্ট ফেলে সবসময়। তো সেখান থেকেও কিন্তু বের হয়ে আসছে। কিছুদিন আগে জিম ক্যারি আসছেন, আপনি ইউ ক্যান সি দ্য ক্রোনোলজি। জিম ক্যারি আসলেন, অ্যান্ড দেন চাইনিজ, মাঝখানে মোদি সাহেব আসছিলেন, অ্যান্ড দেন ওয়ার্ল্ড ব্যাংক। সো ওই ডোরগুলো খুলে যাচ্ছে।
এটা ভালো, এটা দেশের জন্য অত্যন্ত ভালো। অ্যাট দ্য সেম টাইম আমি বলবো এটা সরকারের জন্যও ভালো, কারণ সরকার স্বেচ্ছাচারী হতে আবার পারে। নির্ভরতার জায়গাটি তৈরি করবে না হ্যাঁ, আফসোসবাসী, না, আপত্তি নাই এটা বাংলাদেশের। নির্ভরশীলতার জায়গাটা তৈরি হবে না, কারণ এখন আমাদের রিজার্ভ অনেক বেশি, আমাদের ইনকাম বেশি, ক্যাপিটাল ইনকাম বেশি, ইউথ ফোর্স বেশি, সো অনেক ক্ষেত্রে ডিপেন্ডেন্সিটা কমে আসবে। এই বরঞ্চ বাংলাদেশের উপর অনেক কিছু নির্ভরশীল, যেমন আমাদের পিস কিপিং মিশন, এটা বাংলাদেশের উপর এখন পিস কিপিং মিশন নির্ভরশীল। আপনি কাপড়ের কথা যদি বলেন, বাংলাদেশে এত কম টাকায় কাপড় তৈরি হচ্ছে, পৃথিবীর আর খুব একটা দেশে এটা সম্ভব না, চায়না এটা সম্ভব না, চায়না বহু থেকে অ্যাবেন্ডন করে দিয়েছে, ঠিক আছে আমরা এই সেক্টরে যাব না, এটা বাংলাদেশ হ্যান্ডেল করবে। কম্বোডিয়া টম্বোডিয়া ওরা মনে হয় এখন বেশ কম দামে কাপড় বানাচ্ছে, বাট স্টিল 5% কাপড় বাংলাদেশ থেকে যাচ্ছে। বাংলাদেশ যদি প্রডিউস না করে তাহলে 5% কাপড় কমে যাবে। সো ডিপেন্ডেন্সিটা ভাইস ভার্সা হয়ে যাচ্ছে, এটা আমাদের বার্গেনিং পাওয়ারকে বাড়াচ্ছে। জি ধন্যবাদ। আমরা এই পদে এসে সেই বিষয়গুলো নিয়ে কথা বলতে চাই, যে আমাদের চ্যালেঞ্জগুলো কি বা এখনো করণীয় কি, কতটা পথ আমাদের এগোতে হবে। দর্শক বিরতিতে যাচ্ছি, থাকুন আমাদের সাথেই। দর্শক দৃষ্টিকোণের আলোচনায় সকলকে আবারও স্বাগত জানাচ্ছি। আসতে চাই ডক্টর আহমেদ আল কবির। যে বলা হচ্ছে যে আমরা অনেক অর্জন করেছি, কিন্তু এখন অনেক কিছুই বাকি আছে, অনেক পথ চলা বাকি আছে। এখনো 2 কোটি হতদরিদ্র আছে, 2 কোটি মানুষ আরো দারিদ্র আছে, অর্থাৎ বলা হচ্ছে দুটো শ্রীলঙ্কার সমান মানুষ এখনো আছে। তো তাদের আমরা কিভাবে এই পথে নিয়ে আসতে পারি। আর আরেকটি যে বিষয়টি আসছে যে আমাদের বৈষম্য বাড়ছে, নগর দারিদ্র্য বাড়ছে এবং উন্নয়নের সুফল সকলেই সমানভাবে পাচ্ছে না, সমাজে একটি শ্রেণী পাচ্ছে এবং তাদের ক্ষমতায়ন হচ্ছে, এই কথাগুলো বলা হচ্ছে, অনেকে বলছেন। আপনি কি মনে করেন? না, এগুলোর মধ্যে তো একটা, আমি বলি ডেভেলপমেন্ট পেইন, অনেকগুলো এটাকে ডেভেলপমেন্ট পেইন বলি। আমাদের ডেভেলপমেন্ট যখন হবে, মোমেন্টাম পাচ্ছে, তখন কিছু পেইন হবে। যে কোনো কিছুতে সাইড এফেক্ট, মেডিসিন খাইলে যেরকমভাবে কিছু সাইড এফেক্ট তো থাকেই, সব মেডিসিন যত ভালো মেডিসিনই হোক। তো এইখানেও এই ধরনের কিছু কিছু পেইন ডেভেলপ করতে পারে, এবং এইগুলাকে আবার হয়তো কিছুটা হয়তো যে সাইকোলজিক্যাল ট্রিটমেন্ট, কিছুটা হয়তো রিয়েল ট্রিটমেন্ট দিয়েও এইগুলাকে ওভারকাম করতে হবে। তো আমাদের এইখানে, আমাদের এই উন্নয়ন যাত্রায় এখন যে একটা মোমেন্টাম, আমাদের যে মোমেন্টামটা জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে যেটা পাওয়া গেছে, এই মোমেন্টামটাকে ধরে রাখার জন্য আমাদেরকে অবশ্যই কতগুলো বিষয়ের উপরে যোগ দিতে হবে। যেমন আমরা ইনফ্রাস্ট্রাকচারের উপরে এনাফ যোগ দিচ্ছি, কমিউনিকেশনের উপরে যোগ দিচ্ছি, যে এমনকি এনার্জি, এইগুলোর উপরেও আমরা এনাফ জোর দিচ্ছি। কিন্তু এইগুলাকে যেন সঠিক সময়ে বাস্তবায়ন করতে পারি, বাস্তবায়নে যেন কোনো অবস্থাতে আমাদের রাডার থেকে যেন, এবং সরকার এটা স্টেপ নিয়েছেন, স্পেশাল কমিটি, বড় লার্জ প্রজেক্টের জন্য প্রত্যেকটা প্রজেক্টের জন্য একটা স্পেশাল কমিটি, মনিটরিং কমিটি করছেন এবং এগুলাকে দেখতেছেন। অর্থাৎ সরকারি আমরা যেসব খাতগুলোতে ভালো ইয়ে করতেছি, এইগুলোতে কিন্তু আরো বেশি ফোকাসড অ্যাটেনশন। বলছিলেন যে উৎপাদন বাড়ছে না, আমাদের যে বিনিয়োগ পরিস্থিতি আসলে একটু সে ধরনের আশাব্যঞ্জক না। আমি বলবো যে বিনিয়োগ পরিস্থিতি হয়তো কেটে যাবে, এই যে চায়না ফ্যাক্টর এবং অন্যগুলো যখন আসবে, বিনিয়োগ পরিস্থিতিতে আমি কিন্তু বিনিয়োগ আসছে কিন্তু মোমেন্টাম পাচ্ছিল না। এখন আমি বিশ্বাস করি মোমেন্টাম পাবেই, এবং 2017 সালকে দেখবেন আপনারা একটু ভিন্ন সাল এবং ভিন্ন গতি 17 থেকে দেখা যাবে। আমার কাছে যেটা মনে হচ্ছে যে আরেকটা জিনিস আমাদের দেখা হচ্ছে যে, যেমন আমাদের এক্সপোর্ট একটা মেজর আর্নিং, এক্সপোর্টে আমরা ভালো করতেছি, কিন্তু আরো ভালো করার প্রয়োজন আছে। এইখানে এক্সপোর্টকে যদি আমরা এই বছরের এন্ডে 37 বিলিয়নে নিতে চাই, এবং যদি 2021 সালে আমরা 60 বিলিয়নে নিতে চাই, আমাদের প্রোডাক্ট ডাইভার্সিফিকেশন করতে হবে। আমাদের ইনফ্রাস্ট্রাকচারের মধ্যে আমাদের যে ডিপসি পোর্ট, এগুলাতে আর তারিখ করলে হবে না, এগুলাকে এখন এখানে ফার্স্ট ট্র্যাকে নিয়ে, যেরকম সরকার নিচ্ছেন, আই নো দে আর থিঙ্কিং অ্যাবাউট ইট, কিন্তু এটাকে ফার্স্ট ট্র্যাকে নিয়ে করে ফেলতে হবে। একজন দর্শক আছেন আমাদের আলোচনার মাঝে, একটু যুক্ত হতে চাই। দর্শক কে আছেন, আপনি বলুন আপনার পরিচয় দিয়ে। জি ওয়ালাইকুম আসসালাম, বলুন কে বলছিলেন? ভাইজান, আমার প্রশ্ন হচ্ছে জোট বিরোধীর জোট কিভাবে হয়? ক্ষুদ্র ঋণের মাধ্যমে, না কর্মসংস্থানের মাধ্যমে, নাকি রিলিফের মাধ্যমে? জি, যদি ক্ষুদ্র ঋণের মাধ্যমে হয় তাহলে সরকার 80% ক্ষুদ্র ঋণ পাচ্ছে না, বিভিন্ন রক্ত এনজিওরা গরিবের কাছে হয়রানি করতেছে। এই ব্যাপারটা একটু ধন্যবাদ দর্শক। এটি একটু একটু আপনি ইঙ্গিতপূর্ণ প্রশ্ন করেছেন। আমার ব্যক্তিগত মত হচ্ছে মানব সম্পদ উন্নয়নের মাধ্যমে। আমি ক্ষুদ্র ঋণের মধ্যেও এটা উত্তর দেখি না, আমি অন্য কোনো ঋণের মধ্যেও বা কোনো কর্মসূচির মধ্যে ওই কোনো কিছু সেফটি নেটের মধ্যেও দেখি না। আমি দেখি
যে প্রত্যেকটা পরিবারের যদি আমরা যদি একজনকে যদি স্কিলড হিউম্যান রিসোর্স বা একাধিক লোককে যদি স্কিলড হিউম্যান রিসোর্স কর্মবান্ধব শিক্ষার মাধ্যমেই এটার পরিবর্তন, এবং বাংলাদেশের ডেমোগ্রাফিক ডিভিডেন্ড পেতে হলে যুব সমাজকে কর্মবান্ধব শিক্ষায় শিক্ষিত করে আমাদেরকে তৈরি করতে হবে। অসংখ্য ধন্যবাদ। আমরা এটা পরিবর্তন করতে পারবো। ডক্টর আহমেদ আল কবির, আপনাকে আমরা শেষে আলোচনার শেষের দিকে যে একটি বলা হচ্ছে যে আমাদের রাজনৈতিক অস্থিতিশীলতা আমাদের উন্নয়নের বড় একটি সমস্যা। আমরা এখন দেখছি একটি স্থিতিশীল অবস্থা চলছে। অনেকে আশঙ্কা করছেন যে এই সরকার যে সাফল্য দেখাচ্ছে সেটি আসলে সামনে ধরে রাখতে পারবে কিনা বা সেই পরিস্থিতি টিকে থাকবে কিনা, সেটি রাজনীতিতে কমফোর্ট এবং অংশগ্রহণ তো থাকতে হবে। জনসম্পৃক্ত উন্নয়ন ব্যবস্থা আমি মনে করি বেস্ট মডেল। বিশাল উন্নয়ন হচ্ছে কিন্তু জনগণ সম্পৃক্ত না, আর সেক্ষেত্রে কিন্তু অনেক ক্ষেত্রে জনগণ এটার পার্ট ফিল করে না। সেক্ষেত্রে সবসময় একটা আন্দোলনের সংখ্যা থেকে যায়, ষড়যন্ত্রের সংখ্যাও থেকে যায়। আপনি জনগণ বা জনপ্রতিনিধি বা ম্যান্ডেট প্রবলেমগুলোকে যদি সলভ করেন তাহলে আপনার ডেভেলপমেন্ট মডেলটা সাস্টেনেবল হবে, এটা আমার ব্যক্তিগত অভিমত। এবং যদি আপনি ম্যান্ডেটবিহীন ভাবে কোনোভাবে ম্যান্ডেট কম থাকে বা ম্যান্ডেট ডিফিসিট নিয়ে যদি ডেভেলপমেন্ট করতে চান, পৃথিবীর কয়েকটা দেশ করতে পেরেছে, বা সবগুলো দেশেই কিন্তু একটা পর্যায়ে হোঁচট খেয়েছে, চায়না খেয়েছে। ম্যান্ডেট বলতে আপনি যদি নির্বাচন বলেন, নির্বাচনী সহিংসতা বলেন, হরতাল বলেন, দাবি বলেন, রাস্তাঘাট বন্ধ বলেন, কলকারখানা ধর্ম বলেন, সেটি আসলে কতটা আমাদের না, সেটা কতটা ভূমিকা রেখেছে? সেটি তো অবশ্যই নেগেটিভ ফ্যাক্টর ছিল। আপনি সহিংস রাজনীতি করে তো কখনোই কেউ সফলতা পায়নি দেশের ক্ষতি ছাড়া, এবং এই মুহূর্তে তো সহিংস রাজনীতি হচ্ছে না, এটা একটা ভালো দিক। কিন্তু সহিংস রাজনীতি হচ্ছে না বলে সরকার যদি সংকট সমাধানটাকে কমপ্লিটলি অ্যাভয়েড করে, সেটা তো আরো বড় সংকট তৈরি হবে। আপনার যখন সহিংসতা হচ্ছে না তখনই আপনাকে সংকট সমাধানের চিন্তা করতে হবে। ইউ হ্যাভ টু কিক দ্য বল ওয়েন দ্য বল ইজ ইন ইউর কোর্ট। আপনি ওয়েট করবেন কেন যখন একসময় আমার বল কোর্টে থাকবে না তখন আমি সমাধান করব? এটা আমার ব্যক্তিগত অভিমত যে যেটুকু ডেমোক্রেটিক ডেফিসিট আছে, উন্নয়নটা অনেক হয়েছে, এটা অস্বীকার কোনো উপায় নেই। বঙ্গবন্ধু কন্যা এটার জন্য ধন্যবাদ প্রাপ্য, বাট এর সাথে ডেমোক্রেসিকে মিক্সড আপ করতে জনগণের সম্পৃক্ত অবশ্যই সম্পৃক্ত করতে হবে। ধন্যবাদ। যদি এক কথায় বলেন যে রাজনৈতিক পরিস্থিতি, আমি যেটা বলবো যেটা হচ্ছে, আমি এক কথাই বলতে চাই, যেটা হচ্ছে যে হ্যাঁ, জনগণের সম্পৃক্ততা প্রয়োজন, অবশ্যই প্রয়োজন। তবে এইখানে কিন্তু সরকারের একা না, রাজনৈতিক দল এবং যে মিডিয়া বা অন্যান্য যে যারা জনসংগঠন আছে সবাইকে কিন্তু, এবং বিবেকবান মানুষ যারা আছেন সবাইকে একসাথে কাজ করতে হবে। জি, আপনাদের অসংখ্য ধন্যবাদ দুজনকে আজকে সময় দেওয়ার জন্য। দর্শক, আমরা কথা বলছিলাম দারিদ্র বিমোচনে বাংলাদেশের সাফল্য নিয়ে। বাংলাদেশ একসময়ে বটমলেস বাস্কেট হিসেবে অভিহিত হয়েছিল এবং ক্ষুধা দারিদ্রের একটি দেশ, কিন্তু সেই জায়গা থেকে বাংলাদেশ অল্প সময়ে তার একটি সমৃদ্ধতর জায়গায় যাচ্ছে এবং এটি গোটা বিশ্বব্যাপী সমাদৃত হচ্ছে এবং অনুকরণীয় দৃষ্টান্ত স্থাপন করছে বাংলাদেশ। আমাদের বিশাল একটি জনগোষ্ঠীর তারুণ্য ভরা এই বাংলাদেশ, আমাদের মধ্যে দেশপ্রেম আছে। আমাদের সেই দেশপ্রেমকে কাজে লাগিয়ে যাবতীয় সংকট সমস্যাকে মোকাবেলা করে আমরা একটি উন্নয়নের সংস্কৃতি এবং শান্তির সুপথের সংস্কৃতি নির্মাণ করতে চাই, এবং সেই তার মধ্য দিয়ে বাংলাদেশের যে অপরিত স্বপ্ন, মুক্তিযুদ্ধের চেতনার বাস্তবায়ন ঘটবে সেটি প্রত্যাশা করছি। সকলকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি। আগামীকাল অন্য বিষয় নিয়ে দেখা হবে। সে পর্যন্ত সকলেই ভালো থাকুন। শুভরাত্রি।